এটারে একটা এমসিকিউ আসছিল। এমসিকিউটা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। দেখেন একটু খেয়াল করেন, অনুপাত কত? 2:3। আর ঘষকও বলে দিচ্ছে 4 হলে যখন ক্ষুদ্রতর সংখ্যা কত হবে। এখন ক্ষুদ্রতর সংখ্যা কত হবে এইটা বের করতে হলে দেখেন দুইটা সংখ্যা আছে, এক হচ্ছে 2 দেওয়া আছে আর একটা দেওয়া আছে 3। তাহলে আমরা প্রথমত এখানে পরীক্ষার হলে তো এমসিকিউ করব, তাহলে আমরা লিখতেছি যে মনে করি 2। তাহলে প্রথম সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আপনারা মনে মনে শুধু চিন্তা করবেন এটা ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 2x। তাহলে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা আছে কত? 3x। এখন এটা যদি ক্ষুদ্রতম সংখ্যা 2x আর 3x হয় তাহলে গসাগু মনে রাখবেন যে গসাগু কীভাবে বের করে? গসাগু হচ্ছে কমন। তাহলে এই যে দুইটা সংখ্যার মধ্যে কমন কি? x আর x কমন। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে তাদের দুইটা সংখ্যার গসাগু হচ্ছে কি? x। আর আমাদেরকে বলে দিচ্ছে যে গসাগু মানে কত হবে? গসাগু মানে হচ্ছে 4 হবে। তার মানে x ইকুয়াল টু কত বসাইতে পারি আমরা? 4। এখন বলতেছে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতর সংখ্যা আপনি ধরছেন কত? ক্ষুদ্রতর সংখ্যা ধরছেন হচ্ছে 2x, অর্থাৎ 2 গুণ x। x এর ভ্যালু কত পাইছেন? x এর ভ্যালু পাইছেন 4, তার মানে 4 দুগুণা কত? 8। তাহলে উত্তর হবে খ। ঠিক আছে। তারপরে সেকেন্ড আরেকটা এমসিকিউ ছিল যে নিচের কোন পূর্ণ সংখ্যাকে 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকে। হ্যাঁ, তাহলে যেগুলো অবশিষ্ট থাকে একটু বিয়োগ করে দেখি যে 3 সংখ্যাকে আপনি যখন ভাগ করবেন তখন অবশিষ্ট থাকে 1, তাহলে সংখ্যা থাকে কত? 2, 1 বাদ দিলে। তারপরে 4 সংখ্যাকে যদি আপনি অবশিষ্ট রাখেন তখন থাকে কত? 2, তাহলে 4 বিয়োগ 2 থাকতেছে অবশিষ্ট 2। তাহলে 5কে যখন আপনি ভাগ করেন তখন অবশিষ্ট হিসাবে থাকবে হচ্ছে 3, তাহলে আলটিমেটলি থাকতেছে অবশিষ্ট 2। তাহলে 6-এর জন্য আসে কত? 6 বিয়োগ 4 থাকতেছে 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই কিন্তু একটা 2 কি থাকতেছে? অবশিষ্ট থাকতেছে। এখন আমাদের যেটা করতে হবে যে এমন কিছু করতে হবে যেন এইটার ওখান থেকে আমরা 2 বিয়োগ করে ফেলতে পারি। তাহলে আমরা 3, 4, 5, 6 এটা লসাগু করি চলেন। লসাগু যদি আমরা 3 দিয়ে করি, 3-একে 3, 4 যায় না, 5 রইল, 3 দুগুণা 6, 5 দুগুণা 10 আরও যাই। আমরা যদি এটা করি 2 দিয়ে তাহলে থাকতেছে কত? যে 2 দুগুণা 4, 5-এর 5, 2-একে 2, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 3 20-এ কত? 60। তাহলে মেইন সংখ্যা হচ্ছে 60 আর অবশিষ্ট থাকে হচ্ছে 2। তাহলে 60 থেকে 2 বিয়োগ করব, তাহলে থাকে হচ্ছে 58। ঠিক আছে। তারপরে আসি যে প্রশ্নটা করলো যে কোন সংখ্যার 20%-এর সাথে 24 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি কত? তার মানে যে কোন সংখ্যার কথা বলতেছে সেটা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যা হচ্ছে x। সংখ্যা হচ্ছে ধরে নিচ্ছি x। তাহলে এখন আমাদের যে প্রশ্নটা বলছে, যে প্রশ্ন মতে আমরা বলতে পারি, দেখেন বলতেছে যে কোন সংখ্যার 20% এর সাথে 24 কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে আমরা লিখব যে কোনো সংখ্যার 20%-এর সাথে যোগ করতে হবে 24 করলাম। তাহলে যে অংশটা পেলাম সেটা তো যোগফল। তাহলে এই যোগফল হবে কি? ওই সংখ্যা। মানে হচ্ছে যে এই সংখ্যাটা আমরা ধরে নিয়েছিলাম এখানে, যে এই যে x ধরে নিয়েছিলাম এটা হবে ওই সংখ্যা। এটা সলভ করি চলেন। সলভ করলে আমরা সংখ্যাটা বের করতে পারবো। তাহলে x এর 20% হচ্ছে 20x। হ্যাঁ, তাহলে x এর x, 20-এর 20% বলতে বোঝাই আমরা 100। আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাসের প্লাস, 24-এর 24 ইকুয়াল টু x। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখি, লসাগু করে ফেলি। লসাগু হচ্ছে 100, থাকতেছে হচ্ছে 20x, আর এখানে থাকতেছে 2400, আর এখানে থাকতেছে x। তাড়াতাড়ি যদি আমরা গুণ করি চলেন, একটু আড়াআড়ি গুণ করি। গুণ করলে কি হবে? 100 আর x গুণ করলে হচ্ছে 100x ইকুয়াল টু, এটা নিচে মনে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ করলে যা আছে তাই থাকবে, অর্থাৎ 20x প্লাস 2400। তাহলে এই 20xটা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 100x মাইনাস 20x ইকুয়াল টু 2400। তাহলে বাকি থাকতেছে হচ্ছে 80x ইকুয়াল টু 2400।
তাহলে এক্স গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ, অর্থাৎ 2400কে আপনি 80 দ্বারা ডিভাইড করবেন, 0 0 কাটা, 3 8 24, থাকতেছে এক্স এর ভ্যালু কত 30, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 30। হ্যাঁ, নেক্সট এই হচ্ছে এমসিকিউ। এভাবে করা যাবে না, আপনারা শুধু সংখ্যাগুলো মনে মনে ধরে নিয়ে ক্যালকুলেশন করবেন। এখান থেকে আপনি চাইলে এই সংখ্যা বসে তারপরে আপনি 24 যোগ করলে ওই সংখ্যা পাওয়া যায় কিনা অপশন টেস্ট করলে পাওয়া যাবে। নেক্সট, 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600 টাকা, তার প্রকৃত বেতন কত? আচ্ছা, যখন 20% বৃদ্ধি পায়, হ্যাঁ, যখন 20% বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পেলে বর্তমান বেতন কত হয়? বর্তমান বেতন হবে 20% বৃদ্ধি পেলে, আগে ধরলাম 100 টাকা ছিল, বৃদ্ধি পাওয়ার পর হচ্ছে 20 টাকা বাড়ছে, তাহলে আলটিমেটলি বাড়লো হচ্ছে 120 টাকা। এই যে 120 টাকা বাড়ছে, এটা হচ্ছে বর্তমান বেতন। তাহলে আমরা এখানে লিখি যে বর্তমান বেতন 120 টাকা হলে, হ্যাঁ, প্রকৃত বেতন কত? তাহলে প্রকৃত বেতন হবে 100 টাকা। যদি বর্তমান বেতন যদি 1 টাকা হয়, তাহলে প্রকৃত বেতন হবে আরো কম, 100 ডিভাইডেড বাই 120। তা আমাদের কাছে দেখেন বলতেছে 9600 টাকা হচ্ছে কি একটা ব্যক্তির বর্তমান বেতন। তাহলে বর্তমান বেতন 9600 টাকা হলে প্রকৃত বেতন হবে আরো বেশি, তাই না? তাহলে 100 গুণ 9600 ডিভাইডেড বাই 120। ওকে, তাহলে 0 0 কাটা, এই 0 কাটা গেল, 8 12 96, 80, তাহলে 8000। এই হচ্ছে 8000 টাকা। ঠিক আছে, একটা পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর হচ্ছে 20% কমানো হলো, মোটের উপর শতকরা কত বাড়লো? এখন প্রথমে বাড়ানো হয়েছে 40%, তারপর 20% কমানো হলো, এরপর শতকরা কত বাড়লো? আচ্ছা, ধরেন যে 40% বাড়ানোর পর যখন আপনি এটাকে 40% বাড়াইছেন, তখন মূল্যটার বর্তমান দাম কত? বর্তমান দাম হবে হচ্ছে 100 যোগ 40 টাকা, তাহলে কত টাকা হইল? 140 টাকা হইল। ঠিক আছে, এইটাকে এখন আবার 20% কমানো হইল, তাহলে যখন আবার 20% কমাবেন, 20% কমালে এখন কমবে হচ্ছে 140 টাকা থেকে কমবে। তো 140 টাকা থেকে কমলে 140-এর 20% কমবে, তাহলে পার্সেন্ট বলতে বোঝায় হচ্ছে 100, 0 0 0 0 কাটা, তাহলে থাকতেছে 140 মাইনাস 14 দুগুণা হচ্ছে কত? 28। তাহলে 140 থেকে 28 বিয়োগ করলে কত হয়? ধরেন বাকি থাকলো 2, হাতের আছে হচ্ছে 1, 12 টাকা, 112 টাকা। এখন কত টাকা হচ্ছে? 100 টাকার মধ্যে মাত্র সর্বোচ্চ সব শেষে ক্যালকুলেশন করার পরে পাইছেন 112 টাকা। তাহলে 100 টাকার থেকে বৃদ্ধি পাইছে কত? 100 প্লাস 12 না, তার মানে হচ্ছে 112 টাকা যদি হয়, তাহলে 100 টাকায় বাড়ছে 12 টাকা, মানে হচ্ছে 12%। কত পার্সেন্ট? এখানে আমরা বলতে পারি তাহলে আলটিমেটলি 100 টাকায় বাড়ছে হচ্ছে 12 টাকা, মানে হচ্ছে 12%। ঠিক আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়সটা যদি আমরা ধরি যে পুত্রের বয়স যদি আমরা ধরি যে ধরলাম 4x, হ্যাঁ, অথবা নর্মালি ধরে নিচ্ছি যে পুত্রের বয়স হচ্ছে ধরলাম x বছর, তাহলে পিতার বয়স হবে কি? বলছে পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, মানে হচ্ছে 4x বছর। এটা ধরলাম বর্তমান বয়স। এখন বলতেছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল? 10 গুণ ছিল। তাহলে আমরা এখন 6 বছর পূর্বেরটা বের করি। 6 বছর পূর্বে, তো 6 বছর পূর্বে হবে x মাইনাস 6। এটা কি কার বয়স? এটা হচ্ছে পিতার পুত্রের বয়স। হ্যাঁ, 6 বছর পূর্বে পুত্রের বয়স হবে x মাইনাস 6। তাহলে 6 বছর পূর্বে পিতার বয়সটা কত? 6 বছর পূর্বে পিতার বয়স হবে হচ্ছে, আগে ছিল 4x, তার মানে হবে 4x মাইনাস 6।
হ্যাঁ, আমরা একটু বাংলা ইংরেজি একটু মিলিয়ে লিখছি, 6 এখানেও 6 লিখে দিলাম। এখন ক্যালকুলেশনে বলতেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, অর্থাৎ পুত্রের বয়সটা ছিল কত, x - 6, আর এইটার কি ছিল, 10 গুণ ছিল, 10 গুণ বেশি ছিল। এখন 10 গুণ বেশি থাকলে দুইটা ইকুয়াল করতে গেলে কি হবে, 10টা এদিকে গুণ হবে না, ঠিক আছে, এইখানে গুণ হবে। কারণ আপনি যখন ইকুয়াল করতেছেন তখন ইকুয়াল মানে হচ্ছে যে দুইটা পাশ সমান, তার মানে তো ছেলের বয়সটা কমে গেল, ছেলের বয়স কমে গেলে এখানে 10টা গুণ করলে বাবার বয়স, ধরেন ছেলের বয়সটা হচ্ছে 10 বছর, তাহলে 4 বছর বেশি হলে বাবার বয়সটা কত, 40, তার মানে এই অংশটা কত, 40, 4x - 6 কত, 40। যদি 40 হয় তার মানে আমাদের এখানেও 40 বানাইতে হবে। তো এটা 40 বানাইতে হলে আমাদের প্ল্যান কি, যে এইখানে 24 এইটার সাথে এমন কিছু গুণ করতে হবে যেন 40 হয়ে যায়। তো এই কারণে আলটিমেটলি আমরা 10টা ওখানে গুণ করলাম, তাহলে থাকতেছে 4x - 6 মানে হচ্ছে 10x - 60। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 10x থাকলো, মাইনাসের 60 থাকলো, এখানে 4x - 6 থাকবে। তাহলে আর 10x এর 10x, 4x এর পাশে আসলে -4x - 6 প্লাস হচ্ছে 60, তাহলে থাকতেছে এখানে হচ্ছে 6x = 54। তাহলে x এর ভ্যালু হচ্ছে 9, 6 নং 54। হ্যাঁ, তাহলে x এর ভ্যালু যদি 9 হয়, আমাদের বলছে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স আমরা দেখছিলাম এখানে 4x ছিল, তাহলে 4 × 9, 4 নং 36, অর্থাৎ 36 বছর। ঠিক আছে, ছোট এবং বড় কিভাবে নির্ণয় করবেন? ছোট বড় নির্ণয় করার জন্য একটা প্রসেস আছে, যে ধরেন এখানে আছে 4/3, এখানে আছে 6/5, এই দুইটা সংখ্যার মধ্যে আমরা আড়াআড়ি গুণ করি। 4 × 5 কত, লিখলাম হচ্ছে 20, 3 × 6 কত, লিখলাম হচ্ছে 18। তাহলে কে বড়, 20 বড়। তাহলে 20 যদি বড় হয় তাহলে 20 এখান থেকে আসছে, তার মানে এই অংশটা বড়, 6/5 বড়। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে বড়। হ্যাঁ, আবার এখন 6/5-এর সাথে আমরা তুলনা করব হচ্ছে 8/7-কে। এবার হচ্ছে ঠিক সেমভাবে 6 × 7 = 42, আমরা পাই 42 এখানে, আর 8 × 5 হচ্ছে 40। তাহলে কে বড়, 42 বড়। 42টা আসলে কই থেকে, 7/8 থেকে, তার মানে 7/8 হচ্ছে বড়। ঠিক আছে, বড় ছোট এভাবে